গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো পুজো কেটে গেল, এরপর তোমাদের থার্ড সামেটিভ এক্সাম। তো অলরেডি আমরা তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের উপরে পার্ট 1 একটা সাজেশান ভিডিও রয়েছে আমাদের। আজকে এসেছি আমি তোমাদের তারই সেকেন্ড পার্ট নিয়ে, অর্থাৎ ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড পার্ট। চলো বেশি দেরি না করে আমরা আজকে সেশন শুরু করছি। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। চলো শুরু করছি। তো তোমাদের আগের দিনে আমরা যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ এই অ্যাসিড, ক্ষার ও লবণের আগে আমরা শেষ করেছিলাম। আজকে দেখব আমাদের অ্যাসিড, ক্ষার, লবণ এই চ্যাপ্টার এবং এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে এখান থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তার আগে আরও একটা কথা বলে দিই যে আমি আগের ভিডিওতেও বলেছি প্রথম পার্টে যে শুধুমাত্র সাজেশান পড়লেই হবে না, সাজেশানের সাথে কিন্তু তোমাদের পুরো বইটা ভালো করে পড়তে হবে। এই সমস্ত প্রশ্নগুলোতে একটু বেশি করে জোর দাও, সাথে বইটা ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি কী? তারপরে একটি ক্ষারীয় দ্রবণের পিএইচের মান কত? সবাই জানো তোমরা, তাই না? ক্ষারীয় দ্রবণের পিএইচ হয় কি না 7-এর থেকে বেশি। পরের প্রশ্ন, মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমের বর্ণ কিরূপ? লঘু HNO3 ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম ও সংকেত। খুব ভালো প্রশ্ন। একটি করে প্রশম ও অ্যাসিড লবণের উদাহরণ দাও। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে সমতুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় কি পরিবর্তন ঘটে? কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিড বা ক্ষার ধর্মের কিরূপ পরিবর্তন ঘটে? অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির নাম লেখো। দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ায়, এটা হওয়ার হবে, ঠিক আছে, একটা মিস্টেক হয়ে গেছে একটু, হওয়ার উদাহরণ দাও। সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের একটি পদ্ধতি লেখো এবং মূল বিক্রিয়াটির সমীকরণ দাও। এটাও খুব ভালো প্রশ্ন, ভালো করে করবে। কপারকুচি ও গাঢ় HNO3 মিশিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? বিক্রিয়া দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে? বিক্রিয়া দাও। এটাও খুব ভালো প্রশ্ন। অম্লরাজ কি? তোমরা সবাই জানো এটা, এর ব্যবহার আর বলছি না, সকলে তোমরা জানো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে করবে। এছাড়া রয়েছে সিস্টেমিক ও নন সিস্টেমিক অ্যান্টাসিড কি? নিম্ন পিএইচ মাত্রায় দাঁতের ক্ষয় হয় কেন? স্টোন ক্যান্সার কি? এরূপ ঘটার কারণ কি? বলয় পরীক্ষা কি? কি জন্য এটি ব্যবহৃত হয়? পরীক্ষাটিতে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। VVI খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাস্ট করতে হবে তোমাদের। রাসায়নিক সমীকরণ সহ যে কোনো একটি অ্যান্টাসিডের ক্রিয়া ব্যাখ্যা করো। পরীক্ষাগারে অ্যাসিড বার্ন বা অ্যালকালি বার্ন হলে দ্রুত কি কি পদক্ষেপ নেবে? এটা অম্ল বৃষ্টি হবে, একটু কারেকশন করে নেবে, এটা হবে অম্ল বৃষ্টির কারণে। তাহলে অম্ল বৃষ্টির কারণ, ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। একটি গ্যাস ভর্তি জারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত একটি কাঁচদণ্ড প্রবেশ করানো হলো। একটি সাদা ধোঁয়ার সৃষ্টি হলো। জারের গ্যাসটি কি? সাদা ধোঁয়া কোন যৌগের এবং সমীকরণ দাও। খুব ভালো প্রশ্ন, মাস্ট করবে। NaOH একটি ক্ষার হলেও AlOH এর হোল 3 ক্ষার নয় কেন? অম্লরাজ কি? আচ্ছা, এই প্রশ্নটা অলরেডি আমাদের আগের পেজে আছে। বিক্রিয়াটি লেখো, এর ব্যবহার লেখো। গাঢ় অ্যাসিডকে লঘু করতে হলে জলের মধ্যে অ্যাসিড যোগ করা উচিত, কিন্তু গাঢ় অ্যাসিডের মধ্যে কখনোই জল যোগ করা উচিত নয় কেন? খুব ভালো প্রশ্ন। এবারে তোমাদের আমি একটা খুব সুখবর দিতে চলেছি। কি?
না, আমাদের টার্গেট 89 লঞ্চ করতে চলেছে তোমাদের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য অনলাইনে নতুন ব্যাচ, যা শুরু হতে চলেছে 2024 সালের জানুয়ারি মাস থেকে। কি এই টার্গেট 89? টার্গেট 89 হলো পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার, যা আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের সিটটা বুক করে নাও। কি রয়েছে এখানে? তোমরা এখানে পেয়ে যাবে অল সাবজেক্টের সমস্ত কিছু ম্যাটেরিয়ালস। যদি কেউ চাও সায়েন্স বা ইংলিশ, তার জন্য কিন্তু আমাদের একটা আলাদা প্যাকেজ রয়েছে। স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা। এছাড়া রয়েছে ইচ্ছে মতো শেখার জন্য স্টাডি ম্যাটেরিয়াল, ক্লাসের মধ্যেই হবে আমাদের সমস্ত সমস্যার সমাধান। সিলেবাস অনুযায়ী পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস, যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তাহলে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস। নিয়মিত হোমওয়ার্ক এবং অধ্যায় শেষে পরীক্ষা, যেটাকে আমরা ক্লাস টেস্ট বলে থাকি। এছাড়া রয়েছে প্রোগ্রেস রিপোর্ট, অভিভাবকের মোবাইলে স্ক্রিন টাইম এবং প্রতিটি অধ্যায় শেষে আমাদের রয়েছে লাইভ ক্লাস এবং ডাউট ক্লিয়ারিং সেশন। বর্তমানে আমাদের দুটো অ্যাডমিশান চলছে, দুটো প্ল্যানে অ্যাডমিশান চলছে মাধ্যমিক মক টেস্টের উপর। প্ল্যান 1 900 টাকা, প্ল্যান 2 500 টাকা। এরপর রয়েছে অ্যাসিড ক্ষার লবণ থেকেই প্রশ্ন। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে নিচের বিক্রিয়াগুলি লেখো। ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া, ধাতব বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, ধাতু অর্থাৎ জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার এই সমস্ত ধাতুর সঙ্গে বিক্রিয়া। পরের প্রশ্ন, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, বিলীয়মান রং কি? পিএইচ স্কেল কি? কি ঘটে সমীকরণ সহ লেখো। অ্যালুমিনিয়াম চূর্ণ কস্টিক সোডার গাঢ় জলীয় দ্রবণ সহযোগে ফোটানো হলো, কি ঘটবে? তাহলে সেটাও তোমাদের লিখতে হবে। দস্তাকে কস্টিক সোডা দ্রবণে উত্তপ্ত করা হলো, তোমাদের কিন্তু এখানে রাসায়নিক সমীকরণটা মাস্ট দিতে হবে, সাথে লিখতে হবে কি পদার্থ উৎপন্ন হচ্ছে। পরে রয়েছে HCl গ্যাস ও HCl এর জলীয় দ্রবণ, এর মধ্যে কোনটি অ্যাসিড এবং কেন? NaOH একটি ক্ষার হলেও AlOH এর হোল 3 একটি ক্ষার নয়, কেন? তো এই ছিল তোমাদের অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে প্রশ্ন। পরের চ্যাপ্টার আছে আমাদের মিশ্র পদার্থের পৃথকীকরণ। প্রথম প্রশ্ন, পাতন কাকে বলে? পৃথকীকরণে বিওজি ফানেল কখন ব্যবহৃত হয়? তেল ও জলের মিশ্রণ পৃথকীকরণের পদ্ধতির নাম কি? আলকাতরা থেকে বেনজিন কি উপায়ে পৃথক করা হয়? সাধারণ পাতন প্রক্রিয়ায় মিথানল ও অ্যাসিটনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় না, কেন? আংশিক পাতন পদ্ধতিতে মিথানল ও অ্যাসিটনের মিশ্রণ থেকে কোনটি আগে পাতিত হবে বা পাতিত হয়? এখানে বলে রাখি, পাতিত যে কোনো আংশিক পাতন পদ্ধতিতে বা পাতন পদ্ধতিতে কোন পদার্থটা আগে পাতিত হবে এটা জানবো কিভাবে? যার স্ফুটনাঙ্ক কম হবে। যার স্ফুটনাঙ্ক কম সে আগে পাতিত হবে, যার স্ফুটনাঙ্ক বেশি সে পরে পাতিত হবে। তাহলে তোমাদের জানতে হবে এখানে মিথানল ও অ্যাসিটন এর মধ্যে কার স্ফুটনাঙ্ক কম। ঠিক আছে। পরের প্রশ্ন, জল ও কার্বন ক্লোরাইডের মিশ্রণ থেকে উপাদানগুলির পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা করো। আংশিক পাতন পদ্ধতির মূল নীতি উল্লেখ করো। এটা কিন্তু ভালো প্রশ্ন। এখানে তোমাদের পাতন কাকে বলে, সাথে কিন্তু আংশিক পাতন সংজ্ঞা এটাও কিন্তু করে রাখবে। এছাড়া এখানে কিন্তু এই যে উদাহরণগুলো দেওয়া আছে, অর্থাৎ তেল ও জলের মিশ্রণ, আলকাতরা ও বেনজিনের মিশ্রণ কিভাবে পৃথক করব, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে, অর্থাৎ উদাহরণগুলো। ঠিক আছে, চলো পরের চ্যাপ্টার আছে আমাদের জল। কি? বিওডি ও সিওডি বলতে কি বোঝো? ক্ষরজল ও মৃদু জলের উদাহরণ সহ সংজ্ঞা দাও। জলের ক্ষরতার কারণ উল্লেখ করো। ক্ষরতার মাত্রা কাকে বলে? কোনো জলে ক্ষরতা 20 ppm বলতে কি বোঝায়? খুব ভালো প্রশ্ন, ভালো করে করবে। ক্ষরজলের ব্যবহারের অসুবিধা লেখো। ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিন বলতে কি বোঝো বা কি বোঝায়? আয়ন বিনিময় পদ্ধতিতে জলের স্থায়ী ক্ষরতা দূর করা কিভাবে হয়? আয়নমুক্ত জল কাকে বলে? আয়নমুক্ত জল কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?
জল দূষণ কাকে বলে, জল দূষণের কারণ, এটা তোমরা সবাই জানো, তাও কিন্তু তোমাদের ভালো করে একটু পড়তে হবে। এগুলো লেখার সময় একটু মাথায় রাখবে, কারণ যে কোনো কারণ লেখার সময় সেগুলো কিন্তু তোমরা একটু পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে। পয়েন্ট দিয়ে লিখলে কি হয় না, আমাদের দেখতেও সুবিধা হয় এবং খাতা অনেকটা সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন ও অ্যালগাল ব্লুম কি? ইউট্রোফিকেশন এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত? ভূগর্ভস্থ জলে আর্সেনিক কী রূপে থাকে? আর্সেনিক দূষণের কারণগুলি লেখো, আর্সেনিক দূষণের কুফলগুলি লেখো। পানীয় জল থেকে আর্সেনিক দূর করার উপায়গুলি লেখো। পানীয় জলের ফ্লুরাইডের স্বাভাবিক মাত্রা কত? ফ্লুরাইড দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। জল সংকট বলতে কি বোঝো? জল সংকট মোকাবিলায় বৃষ্টির জল কিভাবে ব্যবহৃত হয়? আয়নমুক্ত জল ও পাচিত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ এবং কেন? পাচিত জলে জলজ প্রাণীরা বাঁচতে পারে না কেন? এখানে কেন আছে, ঠিক আছে, ক্লিয়ার? তো জল থেকে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে। এছাড়াও আমি তো বললাম টেক্সট বই, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার, কার্যক্ষমতা ও শক্তি। কার্য কাকে বলে উদাহরণ দাও। কার্যের পরিমাপ কিভাবে করা হয়? সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে কার্যের পরম এককগুলি লেখো। সিজিএস ও এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় এককগুলি লেখো। মাথায় রাখতে হবে পরম একক আর অভিকর্ষীয় একক। ডাইন, নিউটন, এগুলো কি একক? এটা সিজিএস, এটা এসআই, এটা এসআই। মনে রাখতে হবে এটা হচ্ছে কি না আমাদের পরম একক। তাহলে তোমাদের কিন্তু অভিকর্ষীয় একক কি হবে এগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কার্যের মাত্রীয় সংকেত লেখো। কার্য একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখতে হবে কার্য একটি স্কেলার রাশি। সম্পর্ক নির্ণয় করো। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক, গ্রাম সেন্টিমিটার ও আর্গের মধ্যে সম্পর্ক, কিলোগ্রাম মিটার ও জুলের মধ্যে সম্পর্ক। তার মধ্যে এইটা কিন্তু তোমাদের মাস্ট জানতে হবে, জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। অভিকর্ষ বলের দ্বারা কার্য কাকে বলে উদাহরণ সহ লেখো। বলের বিরুদ্ধে কার্য কাকে বলে উদাহরণ সহ লেখো। কার্যহীন বল কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উদাহরণ সহ দাও বা উদাহরণ সহ লেখো। বস্তুতে বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কার্য হয় না? মনে রাখতে হবে কি না, যদি আমাদের বলের অভিমুখ এবং প্রয়োগ বিন্দুর সরণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম কার্য করা হয় না, ঠিক আছে। তো এইরকম কতগুলো অবস্থা আছে, সেই অবস্থাগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মাত্রা লেখো। ক্ষমতা পরিমাপ করবে কিভাবে? ক্ষমতা ও বস্তুর বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ক্ষমতা কী ধরনের রাশি? সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক ও অভিকর্ষী একক। তোমরা সব পরম এককগুলো মনে রাখো, কিন্তু অভিকর্ষী এককগুলোকে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, অশ্ব ক্ষমতা কাকে বলে? অশ্ব ক্ষমতার সঙ্গে ওয়াট ও কিলোওয়াটের সম্পর্ক নির্ণয় করো। শক্তির সংজ্ঞা, শক্তির মাত্রা। যান্ত্রিক শক্তি কাকে বলে? কয় প্রকার ও কী কী? স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে উদাহরণ দাও। অর্থাৎ এখানে কিন্তু যান্ত্রিক শক্তির যে প্রকারভেদ এবং কী কী সেটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, তাই তো। স্থিতিশক্তি ও গতিশক্তি। স্থিতিশক্তি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো। পরের প্রশ্ন, শক্তির নিত্যতা সূত্র লেখো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখো। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, ভালো করে পড়তে হবে এটা। প্রমাণ করো যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম ছাড়া চলবে না এই প্রশ্নটা, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন ধরনের যান্ত্রিক শক্তি ঋণাত্মক হতে পারে না এবং কেন ব্যাখ্যা দাও। কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করলে গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটবে? কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটবে? পরে আছে তাপ। প্রথমেই তাপ কি জাতীয় রাশি?
এগুলো তো জানতেই হবে, যে কোনো চ্যাপ্টার যখন আমরা পড়ছি সেই জিনিসটা কী সেগুলো তো আমাদের জানতেই হবে, তাই না? এরপরে আছে সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপের একক লেখো, তাপের মাত্রা লেখো। 1 ক্যালোরি বলতে কি বোঝো? 1 ক্যালোরির সমান কত জুল। ক্যালোরিমিতি কাকে বলে? ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। এই নীতির শর্তগুলি কি? আপেক্ষিক তাপ কাকে বলে? এর সিজিএস একক ও এসআই এককগুলি লেখো। তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 × 10⁷ আর্গ/ক্যালোরি বলতে কি বোঝো? লেখচিত্রের মাধ্যমে কঠিন পদার্থের গলন ব্যাখ্যা করো। একই রকমভাবে তরল পদার্থের কঠিনীভবন ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্নটা লিন তাপ কাকে বলে এবং এর রাশিমালা। লিন তাপের রাশিমালা কি হয়? পরের প্রশ্ন গলনের লিন তাপ ও বাষ্পীভবনের লিন তাপ কাকে বলে? মান লেখো। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ও 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ এর মধ্যে কোনটি বেশি ঠান্ডা এবং কেন? খুব ভালো প্রশ্ন, ভালো করে পড়তে হবে। সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প কাকে বলে? উদাহরণ দাও। হাতে বা গায়ে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? ভালো প্রশ্ন। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীত প্রধান দেশে পরিবেশের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেলেও পুকুরের জীবেরা বেঁচে থাকে কিভাবে? এটাও কিন্তু এই ব্যতিক্রান্ত প্রসারণেরই একটা অ্যাপ্লিকেশান বলতে পারো বা প্রয়োগ বলতে পারো, ঠিক আছে? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে করতে হবে। পরে রয়েছে তোমাদের শব্দ। শব্দ কি? শব্দের উৎস বলতে কি বোঝো? শব্দের হচ্ছে কম্পন, বিস্তারকাল, কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। যদি কম্পাঙ্ক n হয় এবং পর্যায়কাল t হয় তাহলে সম্পর্কটা কি হয় না n সমান 1/t। মনে রাখতে হবে এটা। তরঙ্গ কাকে বলে? স্থিতিস্থাপক তরঙ্গ কাকে বলে? তির্যক তরঙ্গের ধারণা দাও, এর উদাহরণ সহ সংজ্ঞা দাও। অনুদৈর্ঘ্য তরঙ্গের ধারণা ব্যাখ্যা করো এবং উদাহরণ সহ সংজ্ঞা দাও। v সমান n ল্যামডা, v সমান n ল্যামডা। এখান থেকে শুধুমাত্র সম্পর্কটি প্রমাণ নয়, প্রমাণ ছাড়াও কিন্তু তোমাদের এখান থেকে ম্যাথ আসে, ঠিক আছে? তো এই সূত্র থেকে কিন্তু ম্যাথগুলো তোমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে? ম্যাথগুলোকে কিন্তু তোমাদের ছেড়ে গেলে চলবে না, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীরা কথা বলার জন্য বেতারের সাহায্য নেন কেন? চাঁদ বা সূর্যের বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন? বিদ্যুতের ঝলকানি দেখার কিছু সময় পর শব্দ শোনা যায় কেন? এটাও খুব ভালো প্রশ্ন। এখানে কি হবে মনে রাখতে হবে যে আলোর বেগ আর শব্দের বেগ, অর্থাৎ আলো ও শব্দ এই দুটোর মধ্যে কে আগে আসবে? যার বেগ বেশি। যদি আলোর বেগ বেশি হয় আলো আগে আসবে, শব্দের বেগ বেশি হলে শব্দ আগে আসবে। তো আলো আগে আসছে, ঝলকানিটা আগে আমাদের চোখে আসছে, তার মানে আলোর বেগ বেশি এবং শব্দের বেগ আলোর থেকে কম, তাই শব্দ দেরিতে পৌঁছচ্ছে। পরের প্রশ্ন শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। শব্দের প্রতিফলনের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, ঠিক আছে? পরে রয়েছে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে বিমানের উচ্চতা নির্ণয় করা যায়, এবং একই ধরনের প্রশ্ন এটা সাহায্যে হবে। এটা সাহায্যে হবে। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা যায়? দুটো একই রকমের প্রশ্ন, প্রমাণ দুটো ভালো করে করতে হবে, ঠিক আছে? দুটোই কিন্তু প্রমাণ, একটু ভালো করে যত্ন সহকারে করতে হবে। ভালো প্রশ্ন। শব্দের প্রতিধ্বনি সৃষ্টির শর্তগুলি লেখো। শব্দের অনুরণন কাকে বলে? মশা উড়লে শব্দ শোনা যায় কিন্তু পাখি উড়লে শব্দ শোনা যায় না কেন? এটা তোমরা সবাই বাস্তবে দেখেছো, কিন্তু কখনোই তোমরা ভেবে দেখোনি। এবারে কিন্তু তোমাদের ভাবার সময় এসেছে, তার জন্য তোমাদের বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? চলো পরে রয়েছে কি সুরযুক্ত শব্দ এবং সুরবর্জিত শব্দ বলতে কি বোঝো বা কি বোঝায়? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? শব্দের কম্পাঙ্ক ও তীব্রতার মধ্যে কোনটি ভৌত রাশি এবং কেন? পরের প্রশ্ন সব সমমেলই উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয়, ব্যাখ্যা করো। সুরযুক্ত শব্দ ও সুরবর্জিত শব্দের মধ্যে পার্থক্য লেখো। শব্দ দূষণ কাকে বলে?
শব্দ দূষণের উৎসগুলি উল্লেখ করো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের শব্দ থেকে প্রশ্ন। শুধু শব্দ শেষ হলো না, আমাদের কিন্তু আস্তে আস্তে পুরো বইটাই শেষ হয়ে গেল, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত। তাহলে তোমাদের কি করতে হবে, এর প্রথম পার্ট রয়েছে, প্রথম পার্টে আমাদের অর্ধেক কিছু প্রশ্ন আছে, ওইগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং সাথে কিন্তু তোমাদের এই সেকেন্ড পার্ট এটাকে কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। তারপরে কি করতে হবে না, পরীক্ষা, তাই তো? চলো, ভিডিও শেষ করার আগে তোমাদের একটা কথা বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং সাথে সাথে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো, বেস্ট অফ লাক তোমাদের থার্ড সামেটিভ এক্সামের জন্য।